তুই কি বলছিস রোহিত? জাল তো এখনো তুলতে পারিনি। জাল না তুলেই চলে যাব? কি নৌকা ডুবে গেল! দাদা, দাদা, রমেশ দা, কোথায় তুমি? না না, আমার ছেলে এভাবে মারা যেতে পারে না। আমি বিশ্বাস করি না। আমার ছেলে কোথায়, সত্যি করে বল। একি বৌমা, কি হয়েছে তোমার? বৌমা, কথা শোনো বৌমা। বৌমা, কি হয়েছে? না না দাদা, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। তুই কি বলছিস রোহিত? জাল তো এখনো তুলতে পারিনি। জাল না তুলেই চলে যাব? দাদা, যতটা পারো জাল কেটে দাও, আর তোলার দরকার নেই। জাল তুলতে গেলে নৌকা ডুবে যাবে। ঝড়ের অবস্থা দেখেছো, বেড়েই চলেছে। নৌকা কোনোভাবেই ঠিক থাকছে না। এসব তুই কি বলছিস? নতুন জাল কিনেছি, 1 মাস হয়নি। জালের টাকা এখনো বাকি রয়েছে। নতুন জাল, এ জাল নিয়ে কমপক্ষে 6 মাস মাছ ধরতে পারবো। তুই কিনা বলছিস এ জাল নদীতে কেটে ভাসিয়ে দেব? আমি যেটা বলছি সেটা একটু শোনো। জেদ করো না দাদা, এখন জেদ করার সময় নেই। নদীর অবস্থা ভালো না। শুনেছি বড় নদীতে নাকি নৌকা ডুবে গেছে। আমাদের তো ছোট নৌকা দাদা, খুবই ভয় লাগছে আমার। আরে এত ভয় পাস কেন? আমি তোর সাথে আছি না। এত ভয় পেলে মাছ ধরা যায় না। শুনেছি ঝড়ের সময় নাকি ইলিশ মাছ বেশি পাওয়া যায়। তুমি যদি থাকতে চাও থাকো, আমি কিন্তু চললাম। তুই কোথায় যাবি? এই ঝড়ের মধ্যে সাঁতরে চলে যাবি নাকি? তুমি হাসছো? তুমি কিভাবে হাসছো আমি বুঝতেই পারছি না দাদা। আর জাল তুলতে হবে না, চলো তাড়াতাড়ি। কি নৌকা ডুবে গেল! দাদা, দাদা, রমেশ দা, কোথায় তুমি? আমি দূরে ভেসে চলে যাচ্ছি রোহিত। আমাকে বাঁচা, আমাকে বাঁচা রোহিত, আমাকে বাঁচা। দাদা, দাদা, তোমার হাতটা বাড়াও, আমার হাতটা ধরো। কোনোভাবে নৌকাটা ধরো দাদা। রোহিতদা, তুমি ফিরেছো? আমার স্বামী কোথায়? আমার স্বামীকে দেখছি না কেন? তার কি হয়েছে? তিনি কোথায়? কি রোহিতদা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আমার স্বামী কোথায়, বলো না। বনলতাদি, রমেশদা মনে হয় বেঁচে নেই। এত করে তাকে বললাম, বড় বড় ঢেউ হচ্ছে, ঝড় বৃষ্টির মধ্যে জাল কেটে দিয়ে বাড়িতে ফিরে যাই। তিনি আমার কথা কোনোভাবেই শুনলেন না। বড় ঢেউ এসে নৌকা উল্টে গেল। তিনি ঢেউয়ের সাথে দূরে ভেসে গেলেন। আমি তার হাত ধরার চেষ্টা করেছি, কোনোভাবেই তাকে বাঁচাতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও বৌদি। না না, আমার ছেলে এভাবে মারা যেতে পারে না। আমি বিশ্বাস করি না। আমার ছেলে কোথায়, সত্যি করে বল রে। আমার ছেলে বেঁচে আছে, বল তুই কোথায় ও? সত্যিটা আমাদের মেনে নিতে হবে। রমেশদা বেঁচে নেই গো। আমি তাকে বাঁচাতে পারলাম না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। একি বৌমা, কি হয়েছে তোমার? বৌমা, কথা শোনো বৌমা। বৌমা, কি হয়েছে? কি হলো? তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বৌদিকে ধরো, 1 গ্লাস পানি এনে তার মুখে ছিটিয়ে দাও। বৌমা, এভাবে তো সংসার চলবে না। কিছু একটা করতে হবে। আমি কি করব কিছু বুঝতে পারছি না মা। আমি তো প্রতিদিন ভাবছি আপনার ছেলে কবে ফিরবে। আমি তার জন্য অপেক্ষা করছি। তোমার চাইতে আমারও কষ্ট কিছু কম নয়। আমার ছেলে তোমার স্বামী। আমি কোনোভাবেই বুঝতে পারছি না, আমি মেনে নিতে পারছি না ও মারা গেছে। সত্যটা একটু কঠিন হলেও আমাদের মানতে হবে। এভাবে তো জীবন চলে না মা। বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই। এভাবে সংসার চলছে না। সংসারের দিকে মন দিতে হবে। কি বলছেন মা? বাড়িতে চাল ডাল কিচ্ছু নেই, সব ফুরিয়ে গেছে? আরো 2 দিন আগে সবকিছু শেষ হয়ে গেছে। অনুরাধার থেকে ধার এনেছিলাম, সেই দিয়েই সংসার চলছে। সেটা আপনি আগে বলবেন না? আমি কোনো না কোনো একটা ব্যবস্থা তো করতাম। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমি নিজে অনেক কাজের চেষ্টা করছি, কিন্তু আমি তো বৃদ্ধ মানুষ, কোথাও কাজ পাচ্ছি না। কেউ আমায় কাজে নিচ্ছে না মা। এসব আপনি কি বলছেন? আপনি কেন কাজ খুঁজছেন? কই, আমাকে তো বলেননি। আপনি এসব কেন করছেন? মানুষজন কি বলবে এখন আমাকে? সবাই ভাববে আমি আপনাকে কাজ করাচ্ছি। লোকে কি বলবে না বলবে সেটা আমি কখনো ভাবি না। আমি যদি কাজ করতে পারতাম, তোমাকে খাওয়াতে পারতাম, আমার ভালো লাগতো। আপনার কিচ্ছু করতে হবে না। আমি কোনো না কোনো একটা ব্যবস্থা করব মা। আপনি একদম চিন্তা করবেন না। আমি দেখছি কি করা যায়।
আরে বনলতা বৌদি যে, আসো আসো, অনেকদিন ধরে তোমাকে দেখছি না, কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাড়িতেই ছিলাম। তোমার কি অবস্থা? আমার অবস্থা ভালো, ভালোই চলছে সবকিছু। রমেশদার কথা শুনলাম, অনেক খারাপ লেগেছে, বড্ড ভালো মানুষ ছিল। এসব কথা আর বলো না, খুব কষ্ট হয়। সেটাই ঠিক, এসব কথা তোমাকে মনে না করিয়ে দেওয়াই ভালো। আমি কেন যে আবার এসব কথা তুললাম, বাদ দাও। কি মনে করে আসলে সেটা বলো। আমাদের পরিবারের অবস্থা তো এখন বুঝতেই পারছো, একদম খারাপ, সবকিছু শেষ হয়ে গেছে, চাল ডাল কিচ্ছু নেই। যদি একটু সাহায্য করতে। বৌদি, তোমাকে একটা কথা বলতে চাইছি, যদি রাগ না করো। আচ্ছা ঠিক আছে, বলো, কোনো সমস্যা নেই। রমেশদার কাছে আগেই কিছু টাকা পাওনা ছিল, সেটা সমস্যা নেই, যে কোনো সময় পরিশোধ করো। এখন বাজার নিতে এসেছো, সেটাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় তোমাদের নিজেদের কিছু একটা করা উচিত। রমেশদা তো আর ফিরে আসবে না, সংসারটা তো নিজেদের সামলাতে হবে। সবসময় আমি তো আর বাকি দিতে পারবো না, বোঝোই তো। কথাটা তুমি খারাপ বলনি, আমিও সেটাই ভাবছি। কিছু তো একটা করতেই হবে, এভাবে তো আর বাকি নিয়ে সংসার চলবে না। তোমাদের ভালোর জন্যই বললাম, এখন তোমরা ভেবে দেখো। সমস্যা নেই, যা বাজার লাগবে আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। আরে বনলতা বৌদি যে, আসো আসো, অনেকদিন পর মনে হচ্ছে ঘর থেকে বের হয়েছো। তোমাকে অনেকদিন পরে দেখলাম, ভালোই লাগছে তোমাকে দেখে, বসো। আরে না না, বসতে আসিনি, একটু দরকার ছিল তাই এসেছি। কি দরকার বলো না বৌদি। আমার কিছু টাকার প্রয়োজন ছিল, অনেকের কাছে চেয়েছি কিন্তু কেউ আমাকে ভরসা করতে পারছে না, কারণ আমার স্বামী নেই, নিজেরা কিছু করছি না, টাকা কিভাবে ফেরত দেব? শেষমেশ উপায় না পেয়ে তোমার কাছে আসলাম। তুমি যদি একটু সাহায্য করতে পারো, তোমারও যদি মনে হয় টাকা ফেরত দিতে পারবো না, না করেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আরে এটা তুমি কি বলছো? আমার আরো বেশি তোমাদের দায়িত্ব নেওয়ার উচিত ছিল, কিন্তু আমি তো নিজেই গরিব মানুষ, অত বেশি দায়িত্ব নিতে পারি না। আমার কাছে বেশি টাকা নেই, তবে তোমাকে কিছু টাকা দিচ্ছি। যাও তো অনুরাধা, আমার বালিশের নিচে কিছু টাকা রাখা আছে, এনে দাও তো। তা টাকা দিয়ে করবে ভেবেছো? কিছু কিছু একটা করা উচিত। আজকে বিক্রমের সাথে দেখা হলো, বিক্রম আমাকে বলল কিছু একটা করা উচিত, আমিও তাই ভাবছি। কিছু একটা করো, এভাবে টাকা দিয়ে তো আর সংসার চলবে না। আর যদি কোনো কিছু প্রয়োজন পড়ে আমায় বলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ রোহিতদা, আমি তাহলে এখন যাই। তুমি এভাবে যে টাকাগুলো দিয়ে দিলে, টাকাগুলো দেওয়া কি ঠিক হলো? সে কিভাবে পরিশোধ করবে? শোনো অনুরাধা, রমেশদা এমনিতেই আমার কাছে কিছু টাকা পেত, সেটা আমি অনেক সময় ফেরত দিতে চেয়েছি, কিন্তু রমেশদা কখনো নেননি। আজকে যখন তার পরিবারের দরকার, আমি সেই টাকাগুলো তাকে ফেরত দিয়েছি। আমার উচিত ছিল আরও কিছু টাকা দেওয়া, কিন্তু আমার কাছে নেই। ও আচ্ছা, তাহলে ঠিকই হয়েছে, যেহেতু আগে পেতো, এই অসময়ে ওদের উপকার হবে। সবার থেকে এরকম ভাবে টাকা আনছো, কি করবে কিছু ভেবেছো? এভাবে মানুষের টাকা শুধু শুধু এনে রাখলে পরে তো আবার ফেরত দিতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা, সেজন্যই সবার থেকে টাকা এনেছি, দেখি কিছু একটা করা যায় কিনা। যাক, শুনে ভালো লাগলো তুমি কিছু একটা করতে চাইছো। আমি তো ভাবছি এমনিতে সবার থেকে টাকা নিয়ে আসছো। আপনার ভয় নেই মা, টাকা নিয়ে পালিয়ে যাব না, আপনার সাথে আছি, আপনার সেবা যত্ন করব। আমি এখনো আমার স্বামীর জন্য অপেক্ষা করছি, আমি জানি ও ফিরবেই। আমি বুড়ো মানুষ, তুমি যদি টাকা নিয়ে পালিয়ে যাও, কেউ আসলে হয়তো বা জমি জমা যেটুকু আছে বিক্রি করে দেবো, সমস্যা নেই, আমার সমস্যা হবে না। এত বছর ধরে সংসার করছি, এইটুকু তো বিশ্বাস করুন আমার প্রতি মা। তোমাকে বিশ্বাস করি, সেই জন্যই তো কিছু বলছি না, তবে ছেলেটার চিন্তা তুমি বাদ দাও মা, ও আর ফিরবে না, আসলে এতদিনে ফিরতো। চাইলেও তো চিন্তা বাদ দিতে পারি না মা। তা তুমি কি চিন্তা করলে, কি করতে যাচ্ছ? সেটা তো আপনি দেখতেই পারবেন, কালকে সকালেই বাজারে যাব, তারপর ফিরে আসব, তখন সব কিছুই আপনি দেখতে পারবেন নিজ চোখে। তোমার ওপর আমার বিশ্বাস আছে, তুমি নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা করবে, কোনো সমস্যা নেই, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। আপনার মতো একজন শাশুড়ি মা পেয়েছি, আমি খুব ভাগ্যবতী। আপনি যেভাবে আমার পাশে থেকেছেন এতটা সময়, অন্য কেউ হলে হয়তো আমাকে এতদিনে বাড়ি থেকেই তাড়িয়ে দিত।
আরে বড় বড় ইলিশ মাছ আছে, তাজা তাজা ইলিশ মাছ আছে, নিয়ে যাও। কি খবর রাধিকা, ইলিশ মাছ লাগবে নাকি? কটা দেবো? ক কেজি? টাকা আছে তো? বাকিতে কিন্তু মাছ বিক্রি হয় না, আগেই বলে দিলাম। না না, বাকিতে মাছ কিনতে আসিনি, বাকি নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাকিতে মাছ কিনতে আসনি? তাহলে কি নগদ টাকায় কিনতে এসছো? টাকা আছে তো নাকি জাল টাকা নিয়ে এসেছো? এত বেশি কথা বলো কেন? এত বেশি কথা তোমার পছন্দ নয়। আমি আসলে ইলিশ মাছ নেব না, আমি নেব ইলিশ মাছের ডিম। ইলিশ মাছের ডিম কত করে বিক্রি করছো? সেটাই তো বলি, ইলিশ মাছ কিনে খাওয়ার তো আর তোমাদের সাধ্য নেই, গরিব মানুষ। তার উপরে তোমার স্বামী মারা গিয়েছে, বিধবা তুমি, ইলিশ মাছের ডিম যে কিনতে পারছো সেটাই তো অনেক। নাও নাও, ডিমের অনেক দাম। পচা মাছগুলো ডিম ছাড়িয়ে রেখেছি, তবে ডিম নষ্ট হয় না, ডিম ভালো আছে। ভালো মাছের ডিমও রাখা আছে, ছোট মাছগুলো রে। তুমি আসলে একটু বেশি কথা বলো গোপাল দা। তোমার এখানে যত ইলিশের ডিম রয়েছে সবগুলো আমাকে দিয়ে দাও, আমি টাকা দিয়ে দিচ্ছি। বুঝতে পারলাম না, এত ইলিশ মাছের ডিম নিয়ে তুমি একসাথে কি করবে? এত ইলিশ মাছের ডিম দিয়ে একসাথে কি করব তোমার তো জানার দরকার নেই। তোমাকে দিতে বলেছি, দিয়ে দাও, না হলে অন্য দোকানে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু টাকা দিচ্ছ, আমার আবার দিতে সমস্যা কি? তুমি টাকা দিয়ে কিনে ফেলে দাও, আমার সমস্যা নেই। এই তো লাইনে এসেছো, আমি টাকা দিয়ে কিনছি, ফেলে দিচ্ছি না কি করছি তোমার জানা তো দরকার নেই, তুমি দিয়ে দাও। এই ইলিশ মাছের ডিম দিয়ে তুমি এগুলো কি বানাচ্ছ বৌমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ইলিশ মাছের ডিম দিয়ে ডালপুরি বানাচ্ছি মা। ইলিশ মাছের ডিম দিয়ে ডালপুরি? এত ডালপুরি দিয়ে কি হবে? আর এত ইলিশ মাছের ডিমই বা কেন এনেছো? তোমার কাজ বাজ কিছুই তো আমার মাথায় ঢুকছে না। এতগুলো ডালপুরি আমরা তো খেতে পারবো না। আপনার যে কটা ভালো লাগে আপনি খান, বাকিগুলো আমি বাজারে বিক্রি করব। কি বলছোটা কি? ইলিশ মাছের ডিম দিয়ে তুমি ডালপুরি বানিয়ে বাজারে বিক্রি করবে? লাভ হবে তো তোমার? ইলিশ মাছের ডিমের তো ভালোই দাম। শহরে হয়তো ভালো দাম রয়েছে, আমাদের গ্রামে তেমন একটা দাম নেই ডিমের। তার উপরে ডিম আমি খুব কম দিচ্ছি, ডাল এবং আটা সেগুলো বেশি দিচ্ছি। মানুষ উপরে শুধু ডিম দেখবে। এগুলো বিক্রি করে আমরা লাভবান হতে পারবো তো? মানুষ খাবে তো? আমার উপরে একটু বিশ্বাস রাখেন, নিশ্চয়ই মানুষ পছন্দ করবে। মানুষ নতুন কিছু খেতে ভালোবাসে, এটাকে কখনো কেউ খায়নি। মানুষ যদি একবার খেয়ে বুঝতে পারে খুব মজা লাগছে, তারপর দেখবে মানুষ ঠিক কিনবে। কিন্তু প্রথম অবস্থায় কেউ কিনতে চাইবে না। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। প্রথম অবস্থায় কোনোভাবে একটু বিক্রি করতে পারলেই হলো, তারপর দেখবেন মানুষ এটা খাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। তোমার মনের আশা উপরওয়ালা পূরণ করুক। তুমি যাও অন্য কাজগুলো করো, আমি এগুলো ভাজি। তাহলে তো ভালোই হলো, অন্য কাজ করলে আমার একটু তাড়াতাড়ি হবে। আপনি ভেজে সাহায্য করুন। ইলিশ মাছের ডিমের ডালপুরি একবার খেয়ে দেখুন, কামড়ে কামড়ে মজা। খেয়ে দেখুন একবার ইলিশ মাছের ডিমের ডালপুরি, নতুন এসেছে বাজারে, খেয়ে দেখুন। গরম গরম, তাজা তাজা, গরম আছে, খেয়ে দেখুন, জিভে লেগে থাকবে। এখানে কি হচ্ছে? এখানে সবাই ভেবে জড়ো হচ্ছে যে, দেখি দেখি। ও আচ্ছা, আমার কাছ থেকে পচা ইলিশ মাছের ডিমগুলো নিয়ে সেগুলো দিয়ে তুমি এখন ডালপুরি বিক্রি করছো? এসব তুমি কি বলছো গোপালদা? তুমি নিজেই তো বলেছো মাছের ডিম কখনো পচে না। এখন আমি এখানে একটা ব্যবসা করছি, আর তুমি কিনা নিজেই সেই ব্যবসায় ভাঙানি দিচ্ছ। আমার কাছে অল্প দামে মাছের ডিম কিনে সেগুলো দিয়ে নিজে ব্যবসা করবে, সেটা তুমি হতে দেবো না। আরে না না, কখন তো আমি বিকত বললাম? তুমি নিজেই তো আমাকে বললে দোকানে যে পচা মাছগুলো রয়েছে সেগুলো ডিম যেন তোমার কাছে বিক্রি করে দিই। আমি অল্প দামে বিক্রি করে দিলাম। তুমি যে মানুষকে এভাবে পচা ডিম দিয়ে মানে পচা মাছের ডিম দিয়ে ডালপুরি খাবে সেটা জানলে আমি কোনোভাবেই তোমার কাছে বিক্রি করতাম না। তুমি ইচ্ছে করে আমার ব্যবসা খারাপ করতে চাইছো। আমি কি ক্ষতি করেছি তোমার? যেটা সত্যি সেটা তোমার বলতে হবে। এই তুমি যদি এইভাবে মিথ্যে বলো তাহলে কালকে থেকে আমি কিন্তু তোমার কাছ থেকে আর ডিম কিনবো না। আমি নিজেই তো তোমার কাছে বিক্রি করব না, পচা মাছের ডিম মানুষকে খাওয়াও। তুমি কিন্তু এটা মোটেও ঠিক করছো না। কি হলো, তোমরা এখনো সবাই দাঁড়িয়ে আছো কেন? এই পচা ইলিশ মাছের ডিম দিয়ে ডালপুরি খাবে নাকি তোমরা? যাও যাও, সবাই কিনতে যাও। কি গো বিক্রমদা, হঠাৎ করে এত রাতে আমার বাড়িতে? তোমার সাথে একটা কথা ছিল, সেই জন্যই আসলাম। এত রাত করে যেহেতু এসেছো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, বলো বলো। তুমি তো ভালো করেই জানো রাধিকাদি বাজারে একটা দোকান দিয়েছে, ইলিশ মাছের ডিম দিয়ে ডালপুরি বিক্রি করছে।
হ্যাঁ শুনেছি, শুনে খুবই খুশি হয়েছি। তিনি কিছু একটা করতে চাইছেন। সমস্যা হয়েছে অন্য জায়গায়। গোপালের থেকে ডিম কিনেছে, কিন্তু সে এখন বলছে সেসব নাকি পচা ডিম। মানুষজন সেসব কেউ খাচ্ছে না, সবাই ফিরে গেছে, তার ব্যবসা হচ্ছে না। এসব তুমি কি বলছো বিক্রমদা? গোপাল এমন একটা কাজ করলো? সেটাই তো আমি বলছি। আর রাধিকাদি নতুন একটা জিনিস তৈরি করেছে, কেউ প্রথমে কিনে খেতে চাচ্ছে না। আমাদের তার সাহায্য করা উচিত। কিভাবে সাহায্য করা যায় বলো তো? কালকে আমরা সবাই মিলে তার দোকানে যাব। আমরা প্রথমে টাকা দিয়ে কিনে খাবো, মানুষ তাহলে আস্থা পাবে, ভরসা করতে পারবে। ঠিক কথা বলেছ। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে যাব। আজকে তো আমি তোমার কাছে ডিম বিক্রি করিনি, নিশ্চয়ই অন্য কারোর কাছ থেকে পচা ডিম জোগাড় করেছো, তাই না? গোপালদা, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কোনো পচা ডিম কিনিনি, একবার খেয়ে দেখো। এই পচা বাসি খাবার আমি খাবো না। জি 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 জি। তোমরা যেহেতু খেতে চাচ্ছ না, তাহলে আমরাই খেয়ে দেখি কেমন লাগছে, তারপর না হয় তোমরা খেয়ে দেখবে। আরে না না বিক্রম, এসব খেও না, পরে কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তুমি যেহেতু এত না করছো, একবার খেয়ে দেখি। অসুস্থ হলে তারপর দোকানে আর এখানে বসতেই দেব না। না খেলে হয় নাকি? দাও দাও তো, আমাদের সবাইকে দাও। এত ভারী মজা লাগছে, এর আগে এরকম খাবার জীবনেও খাইনি। ইলিশ মাছের ডিম দিয়েছো, সেজন্য ডালপুরিগুলো আরো বেশি সুস্বাদু লাগছে। দাও দাও, আরো দাও, সবগুলো খেয়ে শেষ করে ফেলি। আরে রাধিকা বৌদি, সবাইকে দিতে হবে তো, শুধু আমাকে দিচ্ছ কেন? সবাই একটু খেয়ে দেখুক, তারপর না হবে। খাও খাও, সবাই খাও, কারোর পয়সা দেওয়া লাগবে না, আজকে পয়সা আমি দেব। আরে গোপাল দা, এভাবে চলে যাচ্ছ কেন? তুমিও খেয়ে যাও, চলে যাও না, খেয়ে দেখো, ভারী মজা তো। তোমরা আমাকে যে উপকারটা করলে, তোমরা না হলে আজকে আমি বিক্রি করতে পারতাম না। আরে কোনো সমস্যা নেই, মানুষ খেয়ে ভারী মজা পেয়েছে। কালকে থেকে সবাই তোমার দোকানে হুমড়ি খেয়ে পড়বে, দেখে নিও। কিন্তু ওই গোপালদা যদি আবারও কোনো ক্ষতি করার চেষ্টা করে? এবার তো মাত্র একটু গোপাল দাদাকে অপমান করে তাড়িয়েছি, এরপর যদি তোমার পেছনে লাগতে আসে, ব্যাটাকে এমন শিক্ষা দেব, জীবনে আর চোখ তুলে তাকাতে পারবে না। কিন্তু তোমাদের বুদ্ধিটা ভালো ছিল, সবাইকে ফ্রিতে খাওয়ালে। আজকে একদিন ফ্রিতে খাইয়ে সবাইকে লোভ লাগিয়ে দিলাম, কাল থেকে নিজেরাই খেতে চলে আসবে। কিন্তু তোমরা আমাকে টাকা দিলে কেন তখন? সবার সামনে নিয়েছি, এখন নাও না, এই টাকাগুলো ফেরত নাও। তোমরা তো আমার উপকারের জন্যই এমনটা করেছো। আরে না না, আমাদের টাকা ফেরত দিতে হবে না। তুমি তোমার ব্যবসাটা চালাও, নিজের পায়ে দাঁড়াও, তাহলেই হবে। আমার স্বামীর কথা খুব মনে পড়ছে, তিনি যদি আমার এই সাফল্যটা দেখতে পারতেন। দাদার কথা ভেবে তুমি আর মন খারাপ করো না বৌদি। ওপরওয়ালা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তুমি আর অপেক্ষা করো না, তিনি আমাদের মাঝে নেই, এটা মেনে নাও। আমি সারা জীবন এ বাড়িতে তার জন্য অপেক্ষা করেই যাব। আমি কোনোদিন এই বাড়ি ছাড়তে পারবো না। বলো তো বন্ধুরা, রাধিকাদির ব্যবসার ক্ষতি কে করতে চেয়েছিল? এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।